my loving students and my respected followers, আজকে দেখো আমি তোমাদের জন্য টেন্সের উপরেই সেন্টেন্স কারেকশনের কতগুলো এমসিকিউ এনেছি। ঠিক আছে, তো সেই এমসিকিউ গুলো আমাদের প্রয়োজন কেন? তুমি যত এমসিকিউ করবে তত তোমার যে নলেজটা, যেটা তোমরা শিখেছো, আমার যে ভিডিওগুলো আমি ছেড়েছি আমার চ্যানেলে, সেখান থেকে ইতিমধ্যে যা কিছু তোমরা শিখেছো সেগুলোকেই আবার ঝালিয়ে নেওয়া, এবং যত বেশি এমসিকিউ করবে তোমাদের তত বেশি ইংলিশ গ্রামারটা তোমাদের কাছে ভীষণ ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য আমি টাইম টু টাইম তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো তোমাদেরকে দিয়ে আমি করিয়ে দেব। ঠিক আছে, বিফোর স্টার্টিং I must say you are always most welcome to my channel Grammar Corner, isn't it? এখন দেখো, choose the sentence with correct tense। এখানে তোমাদের চারটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, he was writing a novel last year। দেখো সব জায়গায় আছে লাস্ট ইয়ার, খেয়াল করো। দেখো লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার হচ্ছে কি একটা সময়বাচক, যাকে আমরা বলি অ্যাডভার্ব, তাই না? লাস্ট ইয়ার, তাহলে কাজটা কখন হয়েছিল? লাস্ট ইয়ারে হয়েছিল। যখনই লাস্ট ইয়ারে হয়েছিল তখনই তোমরা বুঝে নিবে এই টেন্সটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমটা কিন্তু তোমার পাস্ট কন্টিনিউয়াসে আছে, হি ওয়াজ রাইটিং এ নোভেল লাস্ট ইয়ার। তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে একটু বুঝে নাও। গত বছর সে একটা নোভেল লিখিতেছিল। তা এটা তো আমরা এই সেন্টেন্সটার তো আমরা অর্থ পাবো না যে গত বছর সে একটা একটা উপন্যাস লিখিতেছিল। এটা আমাদের কন্টিনিউয়াস ফর্ম কিন্তু তা বলে না। পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কোনো একটি কাজ কোনো নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত চলিতেছিল বোঝালে। ঠিক আছে, তো সেটা এখানে আমরা পাচ্ছি না। এখানে আমরা সরাসরি কি পাচ্ছি? গত বছর সে একটা উপন্যাস লিখেছিল হবে, লিখিতেছিল হবে না। তার মানে ধরে নিব গত বছর যেটা সে লিখিতেছিল সেটা এখনো লেখা হয়নি ধরে নেওয়া হবে, তাই না? সেই জন্য আমরা গত বছর সে একটি চিঠি লিখেছিল, সিম্পল পাস্ট টেন্সে এই বাক্যটাকে তোমাদের দেখতে হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্স কোনটা? ডি নম্বর অপশনটা তোমার রাইট হবে। দেখো হি রোট, এটা আমাদের V2, তাই না? তাহলে হি রোট এ নোভেল লাস্ট ইয়ার। এইভাবে টেন্সগুলোকে সময়ের সাথে বাক্যের অর্থের সাথে মিলিয়ে কোন টেন্সে পড়বে এটা তোমাদেরকে কিন্তু এইভাবে শিখে নিতে হবে। যত প্র্যাকটিস করবে তত টেন্সগুলো, ভয়েসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে আসবে, এবং তখন তোমরা নিজেরাই সেন্টেন্স গঠন করতে পারবে খুব সহজে। ইংরেজি একটা প্যাসেজ পড়ে তার অর্থ বুঝতে পারবে। ঠিক আছে, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো করতে হবে। ওকে, দেখো 2 নম্বরে কি বলছে? হুইচ সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট টেন্স। এখানে চারটা অপশন দেওয়া আছে। দে উইল গোয়িং, আমরা জানি দে উইল গোয়িং কোনো টেন্সে পড়ে না, তাই না? দে উইল গোয়িং কোনো টেন্সে পড়ে না। আমাদের কি করতে হবে? যদি আমরা শ্যাল উইলের পরে গোয়িং ভার্ব পাই তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার মানে শ্যাল বি, উইল বি, তারপরে V1 এর সাথে আইএনজি। তার মানে এই নম্বর আমাদের যাচ্ছে না। ঠিক আছে, দে গো টু দ্য সিনেমা টু নাইট। টু নাইট মানে আজকের রাতে, আজ রাতে তারা সিনেমায় যায়। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যায়, এটা আমরা কোন সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি এটা একটু খেয়াল রাখতে হবে। যে কাজগুলো অভ্যাসগত, ঠিক আছে, এবং প্রতিদিন যে কাজগুলো হয় এবং অভ্যাসগতভাবে হয় তাদেরকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি। ঠিক আছে, তাহলে তারা আজ রাতে সিনেমায় যাবে। যখনই আজ রাতে হয়ে গেল টু নাইট, তার মানে বোঝা যাচ্ছে এটা অভ্যাসগত নয়। যদি বলতো প্রতিদিন, ঠিক আছে, দে গো টু দ্য সিনেমা এভরি
নাইট অথবা এভরিডে, তাহলে এটা অভ্যাসগত বোঝায় এবং প্রতিদিন হওয়ামূলক কাজ বোঝায়। সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আমাদের বি নম্বরটাও এখানে যাচ্ছে না। কেন? টু নাইটের কথা বলেছে, আজ রাতে। ঠিক আছে, এটা অভ্যাসগত, আজকের রাতের কথাই বলছে, ফলে অভ্যাসগত বোঝাচ্ছে না, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে না। সি নম্বর দেখো, দে আর গোয়িং টু দ্য সিনেমা টু নাইট, তারা আজ রাতে সিনেমায় যাচ্ছে, মানে যাইতেছে। আর ডি নম্বর কি আছে? দে গোয়িং, তাহলে দে গোয়িং কোনো টেন্সে পড়ে না। ঠিক আছে, তাহলে সি হচ্ছে আমাদের আনসার। কেন? আমরা দেখি যে নিয়ার ফিউচারে কোনো কাজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা লিখে থাকি। যেমন আমার বাবা আজ কলকাতা থেকে আসিতেছে, মাই ফাদার ইজ কামিং ফ্রম কলকাতা টুডে। ঠিক আছে, নিয়ার ফিউচারে কোনো কাজ যদি আমরা দেখি যে ফিক্সড আছে, কাজটা হবে, সেসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সিম্পল ফিউচারকে কিন্তু আমরা এক্সপ্রেস করি। ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট তোমার সিটা হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো 3 নম্বর কি বলছে, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট টেন্স। শি হ্যাড ভিজিটেড লন্ডন লাস্ট সামার। আমরা কি জানি যে হ্যাড ভিজিটেড, এইটা আমরা পাস্ট পারফেক্ট জানি। পাস্ট পারফেক্ট কোথায় ব্যবহার হয়? আমরা দেখেছি যখন আমরা টেন্স শিখেছি, সেখানটায় পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করেছিলাম অতীতকালে দুটো কাজ, যে কাজটা আগে সম্পন্ন হয়েছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, যেটা পরে সম্পন্ন হয়েছে তার জন্য সিম্পল পাস্ট। তাহলে এখানে তো দুটো অ্যাকশন দেখছি না, বা কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ অতীতে হয়ে গেলেও আমরা সেখানে পাস্ট পারফেক্ট ইউজ করেছি। তাহলে এখানে আমরা সেরকম কোনো ইঙ্গিত প্রথম সেন্টেন্সে পাচ্ছি না যে অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে একটা কাজ হয়ে গেল, সেরকম কিছু বোঝাচ্ছে না। সুতরাং শি হ্যাড ভিজিটেড লন্ডন লাস্ট সামার, গত সামারে সে লন্ডনে ভিজিট করেছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এ আমার অপশন হলো না। বি নম্বর দেখো, শি ভিজিটস লন্ডন লাস্ট সামার। যখন লাস্ট সামার, গত বলে দিয়েছে, লাস্ট মানে কি? গত, তার মানে সিম্পল প্রেজেন্ট, ভিজিটস হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সুতরাং লাস্ট সামার এটা যেহেতু গত, সুতরাং এটা সিম্পল প্রেজেন্টে হচ্ছে না। সুতরাং বি নম্বর তোমার অপশন বাদ চলে গেল। সি নম্বর দেখো, শি ভিজিট লন্ডন লাস্ট সামার, এটাও দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? আর এদিকে লাস্ট সামার এটা পাস্ট অ্যাডভার্ব আছে, তাই না? সুতরাং সি নম্বরও তোমার অ্যান্সার হচ্ছে না। এবার দেখো ডি নম্বর, সি ভিজিটেড লন্ডন লাস্ট সামার, সে গত বছর কি করেছিল? লন্ডনে গিয়েছিল। তার মানে এটা আমার ভি2 ফর্মে আছে। সুতরাং এই সেন্সে আমার ডি নম্বরটা আমার কারেক্ট অপশন। ক্লিয়ার ব্যাপারটা? শি ভিজিটেড লন্ডন লাস্ট সামার। ইন দিস ওয়ে তোমাদেরকে কিন্তু টেন্সের ধারণাগুলো ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, আমার সাথে ক্লাসগুলো ফলো করো, দেখবে টেন্স সম্বন্ধে বা ভয়েস সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো 4 নম্বরে কি বলছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট টেন্স। আমাদের এখানে 4টা অপশন আছে, এ বি সি ডি। ওকে, চলো আমরা আগের মতোই দেখি যে কোন সেন্টেন্সটা এখানটায় টেন্স অনুযায়ী কারেক্ট আছে। ঠিক আছে, তাহলে ওই টেন্সটা সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যাবে। যেমন দেখো, আই এম স্টাডিং ফ্রেঞ্চ, বলছে আমি ফ্রেঞ্চ পড়িতেছি। হোয়েন আই ওয়াজ ইন কলেজ, এটা পাস্ট সেন্স আছে। হোয়েন আই ওয়াজ ইন কলেজ, যখন আমি কলেজে ছিলাম। ক্লিয়ার? যখন আমি কলেজে ছিলাম, আমি ফ্রেঞ্চ শিখিতেছি, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আর এটা আমার পাস্ট সেন্সে আছে। সুতরাং এটা আমার যাচ্ছে না, তাই না? তুমি যদি বাংলায় এই ধরনের একটা বাক্যকে এক্সপ্রেস করতে চাও, দেখবে যে বাক্যটা নিজে বাংলায় বলেও তোমার কনফিউশন অ্যারাইজ করবে। এই কথা তো নিশ্চয়ই বলবে না যে আমি যখন কলেজে ছিলাম আমি ফ্রেঞ্চ শিখিতেছি, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে যে কাজটি চলিতেছে। তাহলে আমার এই সেন্সের সাথে পাস্ট সেন্স যাচ্ছে না। সুতরাং এই অপশন আমার টেন্স অনুযায়ী ঠিক নয়। বি নম্বর দেখো, আই স্টাডিড ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করেছিলাম।
হোয়েন আই ওয়াজ ইন কলেজ, যখন আমি কলেজে ছিলাম। এইটা তুমি দেখো যে দুটোই আমার পাস্ট সেন্সে আছে। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং বি হতে পারে। কেন? আমি ফ্রেঞ্চ পড়েছিলাম যখন আমি কলেজে ছিলাম, এটা দুটোই পাস্ট সেন্সে আছে। এবং আমরা যদি বাংলায় এই কথাটি বলি তাহলে এই কথাটির অর্থটা পরিষ্কার হয়ে আছে। সুতরাং বি নম্বর তোমার অ্যান্সার হতে পারে। চলো সি নম্বরটা একটু দেখি। আই স্টাডি ফ্রেঞ্চ হোয়েন আই ওয়াজ ইন কলেজ, এটা আমার পাস্ট সেন্স আছে আর এটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এর কি অর্থ আসবে? আমি ফ্রেঞ্চ পড়ি যখন আমি কলেজে ছিলাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের যাচ্ছে না, একটা প্রেজেন্ট একটা পাস্ট, ঠিক আছে? এবার ডি নম্বর দেখো, আই ওয়াজ স্টাডিং ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করিতেছিলাম যখন আমি কলেজে ছিলাম। তার মানে এই যে ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করিতেছিলাম, তাহলে সেই কাজটা অতীতকালে সম্পূর্ণ হয়ে যায়নি ধরে নিব, মানে ফ্রেঞ্চ শেখাটা আমার কমপ্লিট হয়ে যায়নি ধরে নিব, ঠিক আছে? সেই ইঙ্গিতটা কিন্তু এই সেন্টেন্সে দিচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং আমরা সিকেও নেব না, বিকেও নেব না, আমাদের অ্যান্সার কি বি। কেন? এটা অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে আমি ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করেছিলাম যখন আমি কলেজে ছিলাম। ওকে, এখন দেখো 5 নম্বরে যাও। দে উইল গন, উইলের পরে ভিথ্রি কখনো হবে না, তাই না? এটা ভিথ্রি ফর্মে আছে, ফলো করো, ভিথ্রি ফর্মে আছে। গন, গো উইল গন। আমরা উইল শ্যাল তারপরে ভিথ্রি কখন পাই? প্যাসিভ, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভের যে ফর্মটা ছিল সেটা কি ছিল? শ্যাল অথবা উইল, ঠিক আছে, প্লাস বিভার প্লাস ভিথ্রি, এই ফর্মটা ছিল। একমাত্র শ্যাল উইলের পরে আমরা ভিথ্রি এই ফর্মেই একমাত্র পাই। তাহলে এইখানে দেখো সেই ফর্মটা কিন্তু ফলো হচ্ছে না, সুতরাং এ তোমার অ্যান্সার নয়। ক্লিয়ার? এবার বি নম্বর দেখো, দে গো টু দ্য বিচ টুমরো, এটা আমার ভবিষ্যৎকালের অ্যাডভার্ব, তাই না? সময়বাচক অ্যাডভার্ব ভবিষ্যৎকালের। তাহলে ভবিষ্যৎকালের বাক্যে আমি তো সিম্পল প্রেজেন্ট, গো হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে আমি তো এটা বলতে পারি না তারা বিচে যায় আগামীকাল, বাক্যটা আসবে না, একটা সিম্পল প্রেজেন্টে আছে আর অ্যাডভার্বটা আমার আছে ফিউচারে, ঠিক আছে, টুমরো, অ্যাডভার্ব অফ টাইমটা। সুতরাং ফিউচারের সময়ের সাথে তুমি বর্তমানের অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, অর্থ আসবে না। একটু আগে আমি বাংলাটা বললাম, কি বললাম? তারা বিচে যায় আগামীকাল, ঠিক আছে? সুতরাং আমরা একটু আগে আলোচনা করে নিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সগুলো সাধারণত অভ্যাসগত প্রতিদিন হওয়া কাজের ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে আমার বি উত্তর হচ্ছে না। এবার চলো সিতে, দে আর গোয়িং টু দ্য বিচ টুমরো। আমি কি বলেছি? যে অতীতের কোনো একটা কাজ যেটা আগে থেকেই রেডি আছে, আগে থেকেই ফিক্সড আছে, যে কাজটা নিয়ার ফিউচারে, ঠিক আছে, একটা কাজ ফিক্সড আছে হবে বলে, সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে তুমি সিম্পল ফিউচারের বাক্যকে কিন্তু তুমি লিখতে পারো। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র। সেটা কি? যে ভবিষ্যতে নিয়ার ফিউচারে কোনো একটি কাজ হবে বলে যদি আগে থেকে স্থির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে সেই বাক্যটার অর্থ প্রকাশ করতে পারো, ঠিক আছে? তাহলে দে আর গোয়িং টু দ্য বিচ, তারা বিচে যাচ্ছে আগামীকাল, সুতরাং এই বাক্যটা কারেক্ট, ঠিক আছে, টেন্সগত দিক দিয়ে, সেন্সগত দিক দিয়ে। ডি নম্বরে দেখো, দে ওয়েন্ট টু দ্য বিচ টুমরো, এইটা তোমার পাস্ট টেন্সে আছে, ভি2 ফর্মে আছে, আর এই টুমরোটা আমার কি আছে? ভবিষ্যৎকালে সময়বাচক অ্যাডভার্ব। তাহলে ভবিষ্যৎকালের কোনো সময়বাচক অ্যাডভার্বের সাথে তোমার পাস্ট টেন্স যাবে না, সুতরাং বি তোমার অ্যান্সার নয়, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি? 5-এর সি। এবার 6 নম্বর দেখো, হি ইজ ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি সিন্স 2015। তাহলে এই যে সিন্স যখনই বলে দিল তাহলে বুঝবে এটা একটা
পিরিয়ড অফ দ্যাট ইজ একটা পয়েন্ট অফ টাইম। সিন্স হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স 2015, তার মানে 2015 সাল থেকে ও কাজটা করিতেছে। ক্লিয়ার? আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, ডিউরিং হচ্ছে পিরিয়ড অফ টাইম। ক্লিয়ার? সিন্স আর ফ্রম হচ্ছে আমার পয়েন্ট অফ টাইম। দেখবে আমার আগের ক্লাসগুলোতে আমি যখন এই ধরনের বাক্য করিয়েছি তখন সিন্স, ফ্রম, ফর আর ডিউরিং এদের যে পার্থক্যগুলো সেখানে আমি করে দেখিয়েছি। ঠিক আছে? যখন আমরা প্রিপোজিশন নিয়ে এক্সক্লুসিভ আলোচনা করব সেখানে দেখবে আরো পরিষ্কার হয়ে যাবে তোমরা। ঠিক আছে? তাহলে দেখো, হি ইজ ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি, সে ওই কোম্পানিতে, এই যে দ্যাট, খেয়াল রাখো এটাও কিন্তু আমার একটা পাস্টের একটা সেন্স, কিন্তু দ্যাট কোম্পানি, ওই কোম্পানি। ঠিক আছে ব্যাপারটা? আর দিসটা হচ্ছে আমার প্রেজেন্ট একটা সেন্স। ওকে? তাহলে দ্যাট কোম্পানি সিন্স 2015। তাহলে কি হলো অর্থটা? সে কাজ করিতেছে ওই কোম্পানিটিতে 2015 সাল থেকে। তাহলে দেখো, প্রথমত তো ওই কোম্পানি বললে, তারপরে বললে 2015 সাল থেকে, তাহলে আমাদের সে কাজ করিতেছে একটা সময়বাচক যদি দিয়ে দেয় তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা ব্যবহার করি না, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে ব্যাপারটা? যদি এরকম থাকতো সে একটি কোম্পানিতে কাজ করিতেছে, তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি লিখতে পারি। কিন্তু এখানে একটা সময় বেঁধে দিয়েছে, যে একটা সময় থেকে কাজটা শুরু হয়েছে এখনো চলিতেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। ঠিক আছে ব্যাপারটা? যে কোনো একটি কাজ শুরু হয়েছে একটা নির্দিষ্ট সময় এবং সেটা এখনো চলিতেছে, এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ঠিক আছে? আবার কখনো কখনো ওই একই সেন্স আমরা প্রেজেন্ট পারফেক্টেও ব্যবহার করি, যে কোনো একটি কাজ শুরু হয়ে কাজটা শেষ হয়েছে, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েও ব্যবহার করি। এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমার এ নম্বর যাচ্ছে না। এবার বিতে আসো, হি ওয়ার্কস ইন দ্যাট কোম্পানি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এটাও যাবে না। ঠিক আছে? তাহলে দেখো, হি হ্যাজ ওয়ার্কড ইন দ্যাট কোম্পানি সিন্স 2015, তার মানে 2015 সাল থেকে সে ওই কোম্পানিতে কাজ করেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সি হচ্ছে তোমার আনসার। ওকে? আর ডি নম্বর দেখো, হি ওয়ার্কিং, এটা কোনো টেন্সে পড়বে না। ঠিক আছে? কোনো টেন্সের স্ট্রাকচার এরকম নেই, সাবজেক্ট তারপরেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কোনো টেন্সের স্ট্রাকচারই নেই। দেখবে টেন্সের স্ট্রাকচারগুলো সব আমি আমার আগের ক্লাসগুলোতে সব করিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। তাহলে ডি তোমার অ্যান্সার নয়, তাহলে 6 সি হচ্ছে তোমার আনসার। ঠিক আছে? নাও ইউ সি নাম্বার 7, আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি সিন্স 5 years। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, এই যে 5 years কি বলছে, কথাটা খেয়াল রাখো। এই যে 5 years বলছে, আমি এই শহরে বাস করিতেছি 5 বছর ধরে আছে কথাটা, মানে 5 বছর ধরে। কিন্তু এরকম বলেনি, পয়েন্ট অফ টাইম বলেনি, পিরিয়ড অফ টাইম বলেছে। অর্থাৎ 5 বছর মানে 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5টা বছর পিরিয়ড অফ টাইম ধরে সে এখানে বাস করিতেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার হবে না, মাইন্ড ইট, সিন্স ব্যবহার হবে না। পয়েন্ট অফ টাইম, যেমন একটু আগে আমরা দেখলাম 2015 সাল থেকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে বাংলায় যখন আমরা থেকে বা ধরে এই শব্দটা ব্যবহার করি, দুটোর মধ্যে পার্থক্য আছে। 5 বছর ধরে আর 2015 সাল থেকে। 2015 সাল থেকে মানে একটা নির্দিষ্ট সময় থেকে, সেক্ষেত্রে সিন্স বা ফ্রম ব্যবহার হবে। আর যখন ধরে আছে 5 বছর ধরে,
ঠিক আছে, তখন কিন্তু আমাদের ফর বা ডিউরিং ব্যবহার করতে হবে। সুতরাং এই তিনটাতে সিজ পাচ্ছি, এই তিনটাই আমাদের কাছে আনসার হবে না। তাহলে চলো ডিতে গিয়ে কি পাই, দেখো এখানে ফর পাচ্ছ। ওকে, তাহলে এখানে ফর বা ডিউরিং হবে যখন আমরা ধরে ব্যবহার করব। তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 5 ইয়ার্স। ওকে, আমরা 5 বছর ধরে এই শহরে বাস করিতেছি। এখন দেখো 8 নম্বর, শি হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট লাস্ট মান্থ। তাহলে একটা জিনিস বোঝো, লাস্ট মান্থ এটা আমার পাস্টে আছে, ক্লিয়ার পাস্ট, এটা আমার পাস্ট সেন্স, খেয়াল করো এটা আমার পাস্ট সেন্স আছে, খেয়াল করবে। আবার হ্যাজ বিন ওয়ার্কিং এটা আমার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এর অর্থ কি, সে কাজ করিতেছে ওই প্রজেক্টটার উপরে গত মাস। তাহলে এই সেন্টেন্সটা যদি তুমি কাউকে বলো, তাহলে এর সময়ের সাথে কাজের কিন্তু মিল তৈরি হচ্ছে না, তাই এটা আমাদের অ্যান্সার নয়। ঠিক আছে, আমাদের কি বলতে হবে, এই প্রজেক্টের উপরে সে গত মাসে কাজ করেছিল বলা যেতে পারে, বা কাজ করিতেছিল বলা যেতে পারে, তাই না? তাহলে চলো, শি ইজ ওয়ার্কিং এটাও তাহলে হচ্ছে না, এটা প্রেজেন্ট। আর লাস্ট মান্থ এটা পাস্ট সেন্স, আর এটা প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। তাহলে সি নম্বর দেখো, শি ওয়ার্কড অন দ্যাট প্রজেক্ট লাস্ট মান্থ, বলছে সে গত মাসে এই প্রজেক্টটির উপর কাজ করেছিল, এটা আমাদের পাস্ট সেন্স, এটাও আমাদের পাস্ট সেন্স। তাহলে তোমার সিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের প্রেজেন্ট সেন্স আর এটা আমাদের পাস্ট সেন্স। ঠিক আছে, তাহলে শি হ্যাজ ওয়ার্কড যা, শি হ্যাজ বিন ওয়ার্কিং, শি ইজ ওয়ার্কিং সব প্রেজেন্ট টার্ম, শুধু সি নম্বরটাই পাস্ট টার্ম, তাই সি আমাদের আনসার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বি আর ডি চলে গেল। এবার দেখো 9 নম্বর, হি উইল বি ফিনিশিং হিজ ওয়ার্ক হোয়েন আই উইল অ্যারাইভ। ওকে, দেখো একটা জিনিস, আমরা যখন ফিউচার টেন্স নিয়ে কথা বলি তখন একটু খেয়াল রাখতে হবে যে ভবিষ্যৎকালে যদি দেখো দুটো কাজ পরপর হচ্ছে ভবিষ্যতে, ঠিক আছে, তাহলে একটার জন্য আমরা সিম্পল ফিউচার ইউজ করি, মানে একটার জন্য আমরা ফিউচার টেন্স ইউজ করি, আর আরেকটার জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, এটাকে আমরা গুড গ্রামার বলি। ঠিক আছে, সুতরাং দেখো এইখানটায় আমরা দুটোই কিন্তু ফিউচারের টার্ম পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ভবিষ্যতে দুটি কাজ যদি একটা সেন্টেন্সে ঘটে, মানে দুটো ভবিষ্যতের কাজ মানে অ্যাকশন যদি একই সেন্টেন্সে ঘটে, একটিকে তুমি সিম্পল ফিউচারে রাখবে বা ফিউচারে রাখবে, আরেকটি তুমি সিম্পল প্রেজেন্টে নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক হোয়েন আই উইল অ্যারাইভ, এখানেও দেখো দুটো ফিউচার টার্ম আছে। ওকে, সি নম্বর দেখো, হি উইল বি ফিনিশিং হিজ ওয়ার্ক হোয়েন আই অ্যারাইভ, এইখানটায় তুমি দেখো একটা রয়েছে তোমার ফিউচার টার্মে, আর একটা রয়েছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে রয়েছে। ডি নম্বর, হি ফিনিশেস হিজ ওয়ার্ক হোয়েন আই অ্যারাইভ, দেখো তাহলে সে কাজটা শেষ করে যখন আমি পৌঁছাই। ঠিক আছে ব্যাপারটা, এটা দুটোই প্রেজেন্ট ফর্মে রাখা আছে। ঠিক আছে, অনেক সময় আমরা এই ধরনের বাক্য যে একেবারে বলি না তা নয়, ঠিক আছে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখো যে এটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। দেখো হি ফিনিশেস, তার মানে এখানটা আমার ইএস যুক্ত আছে, খেয়াল রাখো, তার মানে এটা আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ সেন্সে আছে, সাবজেক্ট এখানে থার্ড পারসন হি। আমরা কি জানি সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করি, যদি কাজটা রেগুলার বেসিসে হয়, কাজটা যদি আমার হ্যাবিচুয়াল হয়, তাহলে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা মেনলি ব্যবহার করি। ক্লিয়ার? আমরা যদি বলি সে কাজটা শেষ করে যখন আমি পৌঁছাই, তার মানে মনে হচ্ছে এই যে আমাদের দুজনেরই অ্যাকশন রেগুলার বেসিসে হয় সেটাই এখানে মিন করে। আসলে ব্যাপারটা তা নয়, রেগুলার বেসিসে হওয়া কাজ এটা নয়। ঠিক আছে ব্যাপারটা, যদি রেগুলার বেসিসে এরকম হয়
যে প্রতিদিনই আমি পৌঁছাই, প্রতিদিনই সে তখন কাজটা শেষ করে, তা ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট ডি তোমার অ্যান্সার হতে পারে। এবং দিস ইজ কমপ্লিটলি স্পেশাল কেস, তুমি যদি কনসিডার করো তাহলে ডি তোমার অ্যান্সার হতে পারে। ক্লিয়ার? তাহলে শিখে গেলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে নর্মাল কোর্সে আমাদের তাহলে আমরা কি শিখলাম, যে ফিউচারে যদি দুটো কাজ সম্পন্ন হয় তাহলে একটাকে আমরা ফিউচারে রাখবো আর একটাকে আমরা সিম্পল প্রেজেন্টে রাখবো। সেই দৃষ্টিকোণ থেকে ফ্রম দ্যাট গুড গ্রামার সেন্স সেখান থেকে আমরা আনসার সিকে আমরা রাখতে পারি। ঠিক আছে? তাহলে হি উইল বি ফিনিশিং হিজ ওয়ার্ক, সে কাজটা শেষ করতে থাকবে যখন আমি পৌঁছাই। ঠিক আছে ব্যাপারটা? তাহলে সি হচ্ছে তোমার আনসার, এ বি এবং ডিটা আমি বললাম স্পেশাল কেস। ইফ ইউ লাইক টু সে দ্যাট টাইপ অফ স্পেশাল সেন্স only then you can consider D is also your correct answer. Okay? তাহলে এবার 10 নম্বরে যাই। They have been waiting for you since 2 hours. দেখো এটা পয়েন্ট অফ টাইম নয়, এটা পয়েন্ট অফ টাইম নয়। পয়েন্ট অফ টাইম হতে গেলে বলে দিত যে 2 AM 2 PM এরকম পয়েন্ট অফ টাইম, সিন্স 2 PM। ক্লিয়ার? তাহলে এখানে পয়েন্ট অফ টাইম দেওয়া নেই, এখানে পিরিয়ড অফ টাইম দেওয়া আছে, সুতরাং সিন্স ব্যবহার হবে না, খেয়াল রাখবে। তাহলে এ আমাদের চলে গেল আগেই। বি নম্বরে আসো। দে হ্যাভ বিন ওয়েটিং, তারা অপেক্ষা করিতেছে ফর ইউ, তোমার জন্য, ফর 2 hours। তাহলে দেখো কোনো একটি কাজ যদি শুরু হয়ে শেষ হয়ে যায়নি, চলিতেছে একটা নির্দিষ্ট সময় ধরে, তার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, তাই না? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বি অ্যান্সার হবে। দে হ্যাভ বিন ওয়েটিং, তারা অপেক্ষা করিতেছে ফর ইউ, তোমার জন্য, ফর 2 hours। ঠিক আছে? সি নম্বর দেখো কেন হলো না। দে ওয়ার ওয়েটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কিন্তু এখানটায় সিন্স আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে তো তুমি এই ধরনের বাক্যগুলো যেখানে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমকে মেনশন করে দেয়, সেটাকে আমরা কন্টিনিউয়াস, শুধু সিম্পল কন্টিনিউয়াস দিয়ে আমরা সেটাকে প্রকাশ করতে পারি না। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং এসি আমাদের অ্যান্সার হচ্ছে না। ডি নম্বর দেখো, দে ওয়েটিং কোনো টেন্সে পড়বে না। তুমি টেন্সের স্ট্রাকচারগুলো দেখবে, শুধু দে ওয়েটিং দিয়ে কোনো টেন্সে পড়ে না, সুতরাং ডি আমাদের অ্যান্সার নয়। সুতরাং 10-এর জন্য আমাদের বি আনসার। ওকে? নাও ইউ সি 11 নম্বর দেখো, আই উইল ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট বাই টুমরো। ঠিক আছে? মানে কালকের মধ্যে আমি আমার অ্যাসাইনমেন্টটাকে শেষ করব। আই উইল ফিনিশড, দেখো শ্যাল উইলের পরে ভার্বের 2 নম্বর ফর্ম হবে না, তাই না? আমরা কি জানি, শ্যাল উইল প্লাস সবসময় V1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইখানটায় ফিনিশটা আমার কি আছে, এখানটায় V2 ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। সুতরাং তোমার বি নম্বর আমার অ্যান্সার হচ্ছে না। ক্লিয়ার? এবার সি নম্বর দেখো, আই উইল ফিনিশিং, এই ফর্মটা তোমরা খুব জানো, খুব ভালো জানো, ফিউচার কন্টিনিউয়াস ফর্ম। সেটা কিভাবে আমরা লিখি, শ্যাল অবলিক উইল প্লাস ভি ভার্ব প্লাস V1 এর সাথে আইএনজি। এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার, কিন্তু আই উইল ফিনিশিং এই স্ট্রাকচারটা ভুল আছে, তাহলে এটাও হচ্ছে না। এবার ডি চলো, আই উইল ফিনিশেস, আমরা জানি উইলের পরে V1 বসে, সেই V1 এর সাথে ইএস যুক্ত হয় না। ভার্বের একমাত্র প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই ভার্বের সাথে ইএস যুক্ত হওয়ার প্রশ্ন। আদারওয়াইজ অন্য কোনো টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইএস যুক্ত হয় না, এখানে আমরা ইএস যুক্ত হতে দেখছি। সুতরাং ডিও আমাদের অ্যান্সার হবে না। তার মানে আমাদের অ্যান্সার এ, আই উইল ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট বাই টুমরো। এখানে টুমরো আমরা পেয়ে গেলাম তোমার অ্যাডভার্ব অফ টাইম ইন ফিউচার টার্ম, তোমার সেন্টেন্সের স্ট্রাকচারও ফিউচার আছে, সুতরাং এ হচ্ছে তোমার আনসার। এবার 12 নম্বর দেখো, উই ওয়ার স্টাডিং ফর দ্য এক্সাম লাস্ট নাইট। এর মানে কি, যে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করিতেছিলাম
গত রাতে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, গত রাত আছে, লাস্ট নাইট। অবশ্যই লাস্ট নাইট মানে তোমার টেন্স কিন্তু পাস্ট ফলো করবে। সেটা সিম্পল পাস্ট নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট, হোয়াটসএভার, কিন্তু যখন তোমার অ্যাডভার্ব অফ টাইমটা এখানটায় পাস্ট আছে, তার মানে টেন্সটা এখানে পাস্ট ফলো করবে। ক্লিয়ার? তাহলে দেখো বি নম্বর উই স্টাডি, এটা প্রেজেন্টে আছে না, তাহলে আমার বি ফলো করবে না। উই হ্যাভ বিন, এটাও আমার প্রেজেন্টে আছে, আমার সিও ফলো করবে না। হ্যাভ বিন স্টাডিং মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই স্টাডিং কোনো টেন্সে পড়বে না, তাহলে ডিও আমার অ্যান্সার না। তাহলে আমার অ্যান্সারটা কি আছে? উই ওয়ার স্টাডিং ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য আমরা পড়িতেছিলাম লাস্ট নাইট, গত রাতে। তাহলে এ হচ্ছে তোমার আনসার। কেন? এইটা আমার পাস্ট টার্ম আছে, পাস্ট কন্টিনিউয়াস, আর এটা আমার অ্যাডভার্ব অফ টাইম ইন পাস্ট সেন্স। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এবার চলো 13 নম্বরে দেখো, হি উইল ওয়েন্ট। দেখো একটু আগে আলোচনা করলাম উইল শ্যাল এদের পরে V1 বসে, কিন্তু ওয়েন্ট তোমার কাছে V2 ফর্মে আছে। গো ওয়েন্ট, গো হচ্ছে V1, ওয়েন্ট V2 পাস্ট ফর্ম। তাহলে শ্যাল উইলের পরে গো বসার কথা, কিন্তু ওয়েন্ট আছে, সুতরাং এ নম্বর যাচ্ছে না। বি নম্বর দেখো, হি ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে দেখো, এই যে ইয়েস্টারডে খেয়াল করো, এই ইয়েস্টারডেকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ, কি বলবো এটাকে আমরা? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম এটা কি ফর্মে আছে? পাস্ট সেন্সে আছে, ইয়েস্টারডে। ক্লিয়ার? তাহলে আমাকে বাক্যটা কি পেতে হবে? মাইন্ড ইট, আমাকে বাক্যটা পেতে হবে পাস্টে। কেন? তোমার টাইমটা পাস্টে মেনশন করে দেওয়াই আছে, ফলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা পাস্টেই আনতে হবে। সে সিম্পল পাস্ট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট হোক, হোয়াটসএভার, কিন্তু আমার পাস্টেই রাখতে হবে। তাহলে এ নম্বর গেল না। বি নম্বর, হি ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে, এই ওয়েন্ট তোমার পাস্ট ফর্মে আছে, এই যে V2 ফর্মে আছে ওয়েন্ট, একটু আগে দেখালাম, সুতরাং বি তোমার অ্যান্সার হতেই পারে। হি গোস, এটা প্রেজেন্ট ফর্মে আছে, হি গোয়িংস কোনো সেন্টেন্স স্ট্রাকচারে পড়বে না, সুতরাং তোমার বি হচ্ছে আনসার। ক্লিয়ার? ACD তোমার অ্যান্সার নয়। ক্লিয়ার? এবার চলো 14 নম্বর, আই হ্যাভ ইটেন লাঞ্চ জাস্ট নাও। যখনই তুমি দেখবে জাস্ট আছে, জাস্ট এই মাত্র শেষ হয়েছে না, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দেখতে পাচ্ছি? এইখানে আই হ্যাভ ইটেন লাঞ্চ জাস্ট নাও। ঠিক আছে? আরগুলো তোমার যাচ্ছে না। ক্লিয়ার? এটা আই জাস্ট, এটা আছে পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্টে আছে। যখনই দেখবে জাস্ট, অলরেডি, এরকম কতগুলো টার্ম আছে, অ্যাডভার্বিয়াল মানে সেন্স অফ টাইম, এগুলো যখনই তুমি পেয়ে যাবে তখন বুঝবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এগুলো কিন্তু আলোচনা করেছি আমি যখন আমার আগের ক্লাসে দেখবে, যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, যে জাস্ট, অলরেডি, ইয়েট, ঠিক আছে, এই সব শব্দগুলো তোমার সেন্টেন্সে থাকলেই বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ওকে? তো এইভাবে দেখো, আমরা যদি MCQ করি, আমাদের সব গ্রামারের টপিকের উপরে, আর্টিকেল বলো, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ডিটারমিনার্স, সবগুলো যদি আমরা একের পর এক করি MCQ, দেখবে তোমাদের ধারণাগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ব্যাপারটা প্র্যাকটিস, এইভাবে প্র্যাকটিস করলেই দেখবে ধারণাগুলো খুব পরিষ্কার হবে। দেখো এই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ, আমাদের গ্রামারগুলোকে এইভাবে জেনে নেওয়া। তোমরা তো শুনে থাকবে যে এবার ওয়েস্ট বেঙ্গলে আমাদের নতুন যে সিলেবাস ক্লাস 11-12 জন্য, সেটা কিন্তু এবছর থেকে চালু হচ্ছে। সিলেবাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমার টেক্সট, দ্যাট ইজ লিটারেচার পার্ট এবং গ্রামার পার্ট সব দিয়ে দেওয়া হয়েছে। সেখানটায় প্যাটার্ন অফ কোশ্চিন কিরকম হবে সব দিয়ে দেওয়া হয়েছে। সেখানটায় তোমাদের যে গ্রামারগুলো করা হবে সব কিন্তু MCQ প্যাটার্নে হবে। সেখানে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন,
ঠিক আছে, ডিটারমিনার্স, মানে গ্রামারের সব কিছুই, তারপরে সিনটেক্স, দ্যাট ইজ জয়নিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ফ্রেজ, ক্লজেস সব ওখানে রয়েছে। এবং সেখানে এমসিকিউ প্যাটার্নে আসবে। যদি তোমাদের ফার্স্ট সেমিস্টারে, ওখানে তো 4টা সেমিস্টারে করা হয়েছে, ক্লাস 11-এ তোমাদের 2টো সেমিস্টার, ক্লাস 12-এ তোমাদের 2টো সেমিস্টার, এবং গ্রামার 4টা সেমিস্টারই দেখবে এমসিকিউ প্যাটার্নে দেবে। সেখানটায় কিন্তু খুব সহজ হবে না, সেখানে এমসিকিউ মানে তোমাকে গ্রামারটা খুব ভালো করে জেনে নিতে হবে। তাই বলছি যে আমার এই গ্রামারের ক্লাসগুলো যদি তোমরা পড়াশোনা করো, যারা ক্লাস 11-এ এবার ভর্তি হবে, তোমাদের তো মাধ্যমিকের রেজাল্ট 2রা মে, দ্যাট ইজ 2nd মেতে, তারপরে যারা তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে তাদেরকে আমি অবশ্যই উপদেশ দেব যে আমার ভিডিওগুলো দেখো। যদিও তোমাদের গ্রামারগুলো আসবে কিন্তু টেক্সট বুক বেস করেই গ্রামারগুলো দেবে, কিন্তু সেই গ্রামারগুলোকে বুঝে নিতে, রাইট করতে তোমার তো মূল গ্রামারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু আগে শিখে নিতে হবে, তারপর তুমি তোমার টেক্সটের ওইগুলোকে সলভ করতে যাবে। ঠিক আছে, সুতরাং আমার এই ক্লাসগুলো ফলো করো, এগুলো কিন্তু তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে। ক্লিয়ার ব্যাপারটা? তাছাড়া শর্টলি আমি এক্সক্লুসিভলি বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11-এর জন্য আমি কিন্তু শর্টলি ধরে নিতে পারো মে মাসের 10 তারিখের পর থেকেই আমি কিন্তু ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম ইংলিশ গ্রামার আরেকটা চ্যানেলে, নতুন আরেকটা চ্যানেলে কিন্তু আমি এক্সক্লুসিভলি ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম তাদের জন্য আমি লঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে, সেটাও ফলো করো। সেখান থেকে দেখবে যে আমি টেক্সট বেস করেই তোমাদের গ্রামারের অরিজিন, লজিক, তাদের ইউজ, এগুলো সব ওখানে করাবো। দেখবে মানে ইউ উইল আর্ন লট অফ বেনিফিট ফ্রম অল দোজ ক্লাসেস। ইজ ইট ইয়েট? ভালো থাকো, পড়াশোনা করে যাও এভাবে, আর আমার এই প্র্যাকটিসগুলো সাথে লেগে থাকো, দেখবে অনেক কিছু শিখে নিতে পারবে খুব অল্প প্রচেষ্টার মধ্য দিয়ে। ঠিক আছে, তোমাদের আরো কিছু জানার থাকলে, তোমাদের আরো কিছু যদি আমাকে কিছু, দ্যাট ইজ কোনো কোয়ারি ফর এভরিথিং, তোমরা কমেন্ট বক্সটা ইউজ করো, সেখানে লেখো, আমি সেখানে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ইজ ইট ইয়েট? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।